আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা প্রবেশ করলাম ক্লাস নাম্বার 34-এ। সো দেখতে দেখতে আমরা 33টা লেকচার শেষ করে 34তম লেকচারে পৌঁছালাম। সো আজকে আমরা এই ক্লাসে কি আলোচনা করব দেখতে পাচ্ছ, রেজোনেন্স পার্ট 3, অর্থাৎ আজকে রেজোনেন্সের শেষ ক্লাস। অর্থাৎ এই ক্লাসে ফুল রেজোনেন্সটা তোমাদের কাছে শেষ করে দিব, ক্লিয়ার করে দিব ইনশাআল্লাহ। সো আজকের টপিকটা কি খেয়াল করে দেখো। আজকের টপিকটা হচ্ছে নাইট্রোমূলক। নাইট্রোমূলক কেন কেন মেটা নির্দেশক। খেয়াল করে দেখো, আজকের টপিকটা হচ্ছে নাইট্রোমূলক কেন মেটা নির্দেশক গ্রুপ। নাইট্রোমূলক কেন মেটা নির্দেশক গ্রুপ, এটা একটা প্রশ্ন। ওকে, আরেকটা প্রশ্ন হচ্ছে যে নাইট্রোমূলকের প্রতিস্থাপন বিক্রিয়া, মানে নাইট্রোমূলক বলতে নাইট্রোবেনজিনের, এটা একটা বলতে পারে যে নাইট্রোমূলক কেন মেটা নির্দেশক গ্রুপ। আরেকটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে যে নাইট্রোবেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়া কেন মেটা অবস্থানে ঘটে। আরেকটা প্রশ্ন আসতে পারে কি, সেম প্রশ্ন, সেম আনসার হবে, নাইট্রোবেনজিনের কতটুকু দেখা যায় একটু দেখি। ওকে, দেখা যাচ্ছে নাইট্রোবেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়া কেন মেটা অবস্থানে ঘটে। ব্যাখ্যা করো। শেষ। সো আমরা তাহলে আনসারগুলো লেখা স্টার্ট করি। খুব সিম্পল ভাবে বোঝাচ্ছি, খেয়াল করে দেখো। নতুন টপিক তোমাদের কাছে। সো এখন হচ্ছে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম অর্থ এবং প্যারা। এখন আমরা আলোচনা করব মেটা নির্দেশক গ্রুপ। কি আলোচনা করব বলো? মেটা নির্দেশক গ্রুপ আলোচনা করব। সো কোনো কথা না বলে আমরা আগের মতো 5টা বল এঁকে ফেলবো। কোনো কথা না বলে আমরা আগের মতো 5টা বল এঁকে ফেলবো। কয়টা আঁকা হয়েছে? 3টা। আরো 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 নাও, 4টা। পাঁচটা। ওকে, টোটাল কয়টা দেখো? 1টা 2টা 3টা 4টা 5টা। 5টা হয়েছে না? আচ্ছা, খেয়াল করে দেখো। সো আমি আগেই বলেছিলাম ডান হাত বরাবর যারা লিখো তারা এভাবে দাও। ওকে, ঠিক আছে। আচ্ছা, ফর্মালিটিস গুলো আগে শেষ করে ফেলে আগে আগে। ওকে, আচ্ছা। সো আমরা এগুলো শেষ করে ফেললাম, ফর্মালিটিস গুলা। এখন খেয়াল করে দেখো যে উপরে কি থাকবে? নাইট্রোমূলক থাকবে। সো নাইট্রোমূলকের স্ট্রাকচার হতে দেখতে এরকম, যে এখানে এন থাকবে। সো নাইট্রোমূলক বলছে না, নরমালি আমাকে বলো NO2 এর স্ট্রাকচার কিরকম? কেউ যদি বলে NO2 স্ট্রাকচার কিরকম, NO2 স্ট্রাকচার হচ্ছে এরকম, ডাবল বন্ড এরকম হচ্ছে তার স্ট্রাকচারটা। ওকে, আচ্ছা। এখন নাইট্রোজেনের টোটাল হাত কয়টা? এখানে 4টা হাত, অর্থাৎ 4, 4টা ব্যালেন্সি। হ্যাঁ, 4টা ব্যালেন্সি মানে তার যোজনী হচ্ছে 4। নাইট্রোজেন কখনো 5টা হাত রাখতে পারবে না। নাইট্রোজেন কখনো 5টা হাত রাখতে পারবে না। সো নাইট্রোজেন এখানে কয়টা হাত রাখবে? খেয়াল করে দেখো। স্যার এটা কি লিখলেন? খেয়াল করে দেখো, নাইট্রোজেন এখানে কয়টা হাত রাখতে পারবে? হাইয়েস্ট 4টা হাত। নাইট্রোজেন সবসময় থাকে এরকম, বাট সে রাখবে কয়টা হাত? 4টা হাত, অর্থাৎ সে 4টা হাতই রাখবে। এখন তুমি বলতে পারো স্যার এইভাবে না হয়ে এইভাবে লিখছে কেন? খেয়াল করে দেখো, এখানে নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি, মানে তড়িৎকতার মান কার বেশি? অবশ্যই অক্সিজেনের বেশি। সো অক্সিজেন আর নাইট্রোজেনের শেয়ারকৃত ইলেকট্রনটা অক্সিজেন নিজের দিকে টেনে নিচ্ছে, মাইনাস হয়ে যাবে, আর এটা আংশিক প্লাস হয়ে যাবে। কেন করতেছে? কারণ নাইট্রোজেনের ধর্মটা হচ্ছে সে কখনো 5টা হাত রাখবে না। যদি এরকম লিখতা যে এখানে 2টা হাত, এখানে 1টা হাত, 3টা 4টা 5টা হাত হয়ে যেত, এটা কখনো পসিবল হতো না। ওকে, এখন
নাইট্রোমূলকগুলো কি আমি তোমাকে একটু বলি। নাইট্রোমূলক হচ্ছে কি নিষ্ক্রিয়কারী মূলক, অর্থাৎ তাদেরকে বলা হয় ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ। তাদেরকে বলা হয় ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ। তাদেরকে কি বলা হয়? ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ। তাদেরকে কি বলা হয়? ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ। নাইট্রোমূলক হচ্ছে কি ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ। এই ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ মানে হচ্ছে নিষ্ক্রিয়কারী মূলক। এই নিষ্ক্রিয়কারী মূলকের একটা কথা আছে, কথাটা হচ্ছে তারা বলয় থেকে, তারা কি করে, তারা বলয় বলতে তারা বেনজিন থেকে ইলেকট্রন টেনে নেয়। তারা বেনজিন থেকে ইলেকট্রন টেনে নেয়। যেমন আগের কালে কি ছিল, অর্থপ্যারাতে তারা বেনজিন বলে ইলেকট্রন দিয়ে দিত, বেনজিন বলে কি ইলেকট্রন দান করে দিত। আর তারা হচ্ছে বেনজিন বলয় থেকে, অর্থাৎ তারা বেনজিন থেকে, তারা বেনজিন বলয় থেকে, বলো বেনজিন বলয় থেকে ইলেকট্রন টেনে নেয়। তো বেনজিন বলয় থেকে ইলেকট্রন টেনে নেওয়ার কারণে তাদেরকে বলা হয় ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ, যেটাকে বাংলায় বলা হয় নিষ্ক্রিয়কারী মূলক। সো তারা নিষ্ক্রিয়কারী মূলক হওয়ার কারণে তারা বেনজিন বলয় থেকে ইলেকট্রন টেনে নেয়। তারা বেনজিন বলয় থেকে কি করে নেয়? ইলেকট্রন টেনে নিচ্ছে, টেনে নিছে। এই যে দেখো টেনে নিছে, মানে এই হাতটা, এই হাত মানে এই হাত, এই দুইটা হাত সে টেনে নিছে। টেনে নিয়ে নাইট্রোজেন এখানে বসলো। এখন খেয়াল দেখো নাইট্রোজেনের তো 4টা হাত হবে, কখনো 5টা হাত হবে না। তখন কি করে অমনি অক্সিজেন কি করে তার শেয়ারকৃত এই ইলেকট্রনটা সে নিজের দিকে টেনে নেয়, যার কারণে এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস হয়ে যায়। মাথায় ঢুকছে? আচ্ছা, এখন এই হাতটা হচ্ছে কে টেনে নিছে? নাইট্রোজেন টেনে নিছে। মানে নাইট্রোজেন বলতে নাইট্রোমূলকটা টেনে নিছে। কেন? কারণ সে হচ্ছে কি করে, তার ধর্ম হচ্ছে বেনজিন বলতে ইলেকট্রন টেনে নেওয়া, সেজন্য তাকে বলা হয় ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ। সো এটা যখন চলে গেছে, এখানে তার হাতটা খালি না, সো এটা হবে পজিটিভ। কারণ ইলেকট্রন যখন চলে যাবে, যেমন আগের ক্ষেত্রে কি ছিল, আমি যখন ইলেকট্রন দিয়ে দিতাম নেগেটিভ থাকতো, তোমাকে ইলেকট্রন দিলে তুমি নেগেটিভ, তোমাকে ইলেকট্রন নিয়ে ফেললে তুমি পজিটিভ। সো এখান থেকে চলে গেছে না, সো এটা পজিটিভ, মানে এই কার্বন থেকে চলে গেছে। সো এই কার্বনটা এখন পজিটিভ হয়ে গেছে। এখন এই কার্বনের হাত কি ফিল আপ হয় নাই। এখন এই কার্বনকে হেল্প করার জন্য এই কার্বন এবং এই কার্বন তাদের মধ্যবর্তী যে বন্ডটা আছে না, সেটা পাশের কার্বনকে দিয়ে দিবে, দিয়ে দিছে, এই জায়গায় দিয়ে দিছে। আচ্ছা আমি একটা কাজ করে আমি এগুলো মুছে দিচ্ছি। এখন চিন্তা করে দেখো, এখন বুঝবা। সো দিয়ে দিছে, এই জায়গায় দিয়ে দিছে, দিয়ে দিছে। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিছে, ওকে ভেরি গুড। এটাও মুছে দাও, প্যারা নাই। আমি মুছে না দিয়ে আমি এগুলো মানে এভাবে খালি রেখে তোমাকে বোঝাতে পারবো, কোনো প্যারা নাই। তো দিয়ে দিছে, ওকে। এটা তো আগের মতো ছিল, কোনটা? এইটা আগের মতো ছিল, আগের মতোই থাকবে, বুঝে গেছে? আচ্ছা সবগুলো আগের মতো না, এখানে নাইট্রোজেন, অক্সিজেন মাইনাস, অক্সিজেন মাইনাস, ভালোভাবে চিন্তা করে দেখো। ওকে, এখন পজিটিভ চার্জ কোন জায়গায়? এই কার্বন আবার হাত খালি না। এখন এই কার্বনকে হেল্প করার জন্য এই দুই মধ্যবর্তী কার্বন দ্বয় কি করে, এখানে তাদের ইলেকট্রনগুলো দেওয়ার চেষ্টা করে। সো দিয়ে কি হয়ে গেছে, এই জায়গা হয়ে গেছে, আসছে। আর এটা তো আগের মতো ছিল, আর এটাকে আগের মতো দিয়ে দাও। ডাবল বন্ড ছিল না, শেষ, বোঝা গেছে? আচ্ছা, সো এখানে চলে আসবে এখন পজিটিভ চার্জ না, পজিটিভ চার্জ না। আচ্ছা এখন এই কার্বনের যেহেতু ঘাটতি আছে, এই কার্বন কি করে, এই হাতটা, তার একটা হাতটা সে এই কার্বনকে দেওয়ার চেষ্টা করে, এই যে দিয়ে দিছে। এবং এই দুইটা তো আগের মতো, এখানে ছিল, এখানে একটা ছিল, এটা বসাইছি, এখানে একটা ছিল, এটা বসাইছি, শেষ। এখন উপরে বসাও, শেষ। এখন এটাকে যখন আমি এভাবে করে চিহ্নিত করে লিখবো, কিভাবে লিখতে পারি? নাইট্রোবেনজিন, শেষ। এখন পরীক্ষা যদি প্রশ্ন আসে, খুবই সহজে করে বলছি। আচ্ছা আমি এটা অন্যভাবে শেখাতে পারি। আচ্ছা আরেকটা অন্যভাবে শেখাবো, দেখো এখন কি বলছে, দেখো নাইট্রোমূলক কেন মেটা নির্দেশক গ্রুপ, অথবা নাইট্রোবেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়া কেন মেটা অবস্থানে ঘটে ব্যাখ্যা করো। সো ব্যাখ্যাতে চলে যাচ্ছে, এখন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ব্যাখ্যাতে, ব্যাখ্যা খেয়াল দেখো, ব্যাখ্যাটা, ব্যাখ্যাটা কি সেটা হচ্ছে, দেখো নাইট্রোমূলক, নাইট্রোবেনজিন কেন মেটা নির্দেশক, কারণ নাইট্রোমূলক হচ্ছে
নাইট্রোমূলক হচ্ছে নিষ্ক্রিয়কারীমূলক। নাইট্রোমূলক হচ্ছে কি? নিষ্ক্রিয়কারীমূলক। যার কারণে তারা বলয় থেকে ইলেকট্রন টেনে নেয়, ফলে আমি কিন্তু শর্টকাটে লিখতেছি, ফলে রেজোন্যান্সের মাধ্যমে অর্থ ও প্যারা অবস্থানে, এখানে আমাকে বলো ইলেকট্রনের ঘনত্ব অর্থ প্যারা অবস্থানে হ্রাস পাইছে নাকি বৃদ্ধি পাইছে? 2, 4 এবং 6-এ হ্রাস পাইছে। প্লাস মানে হচ্ছে ইলেকট্রনের ঘনত্ব হ্রাস পাওয়া, আর মাইনাস থাকলে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাওয়া। মনে রাখবা, প্লাস থাকলে ইলেকট্রন ঘনত্ব কি পাবা? হ্রাস পাবা, আর মাইনাস থাকলে ইলেকট্রন ঘনত্ব কি পাবা? বৃদ্ধি পাবা। তো রেজোন্যান্সের মাধ্যমে অর্থ প্যারা অবস্থানে ইলেকট্রনের ঘনত্ব প্যারা অবস্থানে কি হয়? ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি পায়। ফলে রেজোন্যান্সের মাধ্যমে প্যারা অবস্থানে ইলেকট্রনের ঘনত্ব হ্রাস পায়। কি পায়? হ্রাস পায়। অর্থাৎ মেটা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়। অর্থাৎ মেটা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব কি পায়? বৃদ্ধি পায়। এতটুকু লিখবা? আচ্ছা। ফলে নবাগত প্রতিস্থাপকটি সেম আবার আগের মতো, বেনজিন বলতে ইলেকট্রন টেনে নেওয়ার কারণে ফলে রেজোন্যান্সের মাধ্যমে প্যারা অবস্থানে ঘনত্ব হ্রাস পায়। দেখতে পাচ্ছ? অর্থাৎ মেটা অবস্থানে ঘনত্ব বৃদ্ধি পায়। ফলে নবাগত প্রতিস্থাপকটি এবার নবাগত প্রতিস্থাপকটি অর্থ ও প্যারা অবস্থানে যুক্ত না হয়ে মেটা অবস্থানে যুক্ত হয়। কোন অবস্থানে যুক্ত হয় বলো? যার কারণে এখন তুমি চাইলে নিচ থেকে বানিয়ে লিখে আরো বড় করে লিখতে পারো। আমি শর্টকাটে সামারি করে বুঝিয়ে দিছি। সো আমি লাস্টে বলবো, যার কারণে নাইট্রোমূলক অবশ্য তার আগে মেটা নির্দেশক কাকে বলে সেটা ডেফিনেশন কিন্তু দেওয়ার ট্রাই করবা। ওকে, সো আমি এখন লিখে দিচ্ছি, যেমন বিক্রিয়াটা লিখে দিব। বিক্রিয়া কিভাবে লিখবো খেয়াল করে দেখো। নাইট্রোবেনজিন না, নাইট্রোবেনজিনের সাথে কার বিক্রিয়া হবে খেয়াল করে দেখো। একটু মুছে দিচ্ছি। বলো নাইট্রোবেনজিনের সাথে কার বিক্রিয়া করব? ধরো আমি নাইট্রোবেনজিনের সাথে বিক্রিয়া করলাম, কার সাথে বিক্রিয়া করলাম? ধরো ক্লোরিন। কিরকম হচ্ছে খেয়াল করে দেখো। কোথায় প্রতিস্থাপকটা যুক্ত হবে? ক্লোরিনের মধ্যে যখন Cl+ আসবে তখন সে যুক্ত হবে কোথায়? যেখানে মাইনাস আছে। দেখো, অর্থ প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব হ্রাস পাওয়া মানে হচ্ছে মেটা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাওয়া। অর্থাৎ এই অবস্থান আর এই অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাবে। সো 3 এবং 5-এ খেয়াল করে দেখো, 2, 4 এবং 6-এ যদি হ্রাস পায়, 3 এবং 5-এ কিভাবে বৃদ্ধি পাবে? সো 3 এবং 5-এ বৃদ্ধি পাচ্ছে। সো আমি এখন 3 লেখা আর 5 লেখা সেম কথা না? তো আমি লিখব শুধু 3, NO2। সো এটাকে বলা হচ্ছে মেটা ডাইনাইট্রোবেনজিন। এটাকে কি বলা হচ্ছে বলো?
মেটা ডাইনাইট্রো বেনজিন, এটাকে বলা হচ্ছে কি মেটা ডাইনাইট্রো বেনজিন। ওকে, এখন গুরুত্বপূর্ণ একটা টপিক শেখাবো, সবাই রেডি থাকবা টপিকটা শেখার জন্য। পড়িয়ে দিচ্ছি টপিকটা, মুছে দিব এটা মেটা ডাইনাইট্রো বেনজিন। সো দেখো যেখানে প্লাস থাকবে সেটা হচ্ছে বোঝাচ্ছে হচ্ছে কি সেখানে অর্থ প্যারাবস্থান একটা ঘনত্ব হ্রাস পাইছে, আর যেখানে মাইনাস থাকবে সেখানে বোঝাচ্ছে কি বৃদ্ধি পাইছে। সো অর্থ প্যারাবস্থান একটা ঘনত্ব হ্রাস পাইছে আর মেটাবস্থান একটা ঘনত্ব কিভাবে বৃদ্ধি পাবে। আচ্ছা এখন আমি এটা তো পড়ালাম না, এখন আমি একটা কাজ করি, আমি এখন এটা পড়ালাম সেটা হচ্ছে 1 নাম্বার কোশ্চেন ছিল না, আমি এটাকে 1 নাম্বার কোশ্চেন দিচ্ছি, আমি এটাকে এখন 2 নাম্বার কোশ্চেন দিব। আমি এখন বলবো নাইট্রোবেনজিনের আরেকটা কোশ্চেন, নাইট্রেশন ঘটাতে অধিক তাপমাত্রা লাগে কেন? পারবো এটা? আচ্ছা এটার ব্যাখ্যাটা আমি একটু দিচ্ছি যে নাইট্রেশনে ঘটাতে অধিক তাপমাত্রা লাগে কেন। কেন নরমালি এভাবে হয় বিক্রিয়াটা, °C তাপমাত্রা কেন এত বেশি তাপমাত্রা প্রয়োজন, সেটাই আসলে বলা হচ্ছে যে কেন এত বেশি তাপমাত্রা প্রয়োজন। এটা হচ্ছে মেটা ডাইনাইট্রো বেনজিন, এটা হচ্ছে কি বলো 135 ট্রাইনাইট্রো বেনজিন, এটার নাম কি 135। যারা এটা পারো না তারা হচ্ছে নামকরণের ক্লাসটা দেখে নিও, অ্যারোমেটিক যৌগের নামকরণ ক্লাসটা। 135 ট্রাইনাইট্রো বেনজিন কেন এটাতে তাপমাত্রা বেশি লাগে সেটাই বলা হচ্ছে। খেয়াল করে দেখো ব্যাখ্যাটা যখন আমি দিব তখন আমি বলবো যে নাইট্রো মূলকটা হচ্ছে ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ, মানে হচ্ছে নিষ্ক্রিয়কারী মূলক। ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ মানে হচ্ছে নিষ্ক্রিয়কারী মূলক। নিষ্ক্রিয়কারী মূলকের কাজটা কি? তাদের কাজ হচ্ছে, সুন্দর করে বাচ্চাদের মতো বুঝিয়ে দিচ্ছি, দেখো তাদের কাজ হচ্ছে বলয় থেকে ইলেকট্রন তাদের কাজ হচ্ছে কি জানো, বলয় থেকে ইলেকট্রন টেনে নেওয়া। সো বলয় থেকে যখন ইলেকট্রন টেনে নেয় তখন কি করে, বলয়ের অর্থ প্যারাবস্থানে তখন অর্থ প্যারা অবস্থানে, এটা দেখা যাচ্ছে, দেখা না গেলে লাস্টের কথা হচ্ছে তখন বলয়ের অর্থ প্যারা অবস্থানে ইলেকট্রনের ঘনত্ব কি পাই, হ্রাস পাই। এই যে এটা হচ্ছে হ্রাস, ইলেকট্রন ঘনত্ব কি পাই, হ্রাস পাই। সো সেখানে কি হয় দেখো, ইলেকট্রন ঘনত্ব কি পাই, হ্রাস পাই। সো ইলেকট্রন ঘনত্ব যখন হ্রাস পাবে তখন কি হবে, মনে রাখবা যে ইলেকট্রন ঘনত্ব হ্রাস যদি পাই তখন সেখানে বলয়ের মধ্যে কি হবে, ইলেকট্রনের অঞ্চলটা বা ইলেকট্রনের প্রভাব বিস্তারটা কমে যাবে। অর্থাৎ তখন বলয়ের অতবের অবস্থানে ইলেকট্রন ঘনত্ব হ্রাস পাওয়া মানে হচ্ছে, অর্থাৎ 2, 4 এবং 6 নং অবস্থানে ইলেকট্রনের ঘনত্ব কমে যাওয়া।
আর যেহেতু এটা ম্যাটার নির্দেশক সেহেতু এটা ম্যাটার নির্দেশক এগুলো আমি নিচ থেকে বানায় লিখতেছি, ওকে। একদম দেখো, যেহেতু এটি লেখা যাচ্ছে না, এটা লেখা যাচ্ছে না, যেহেতু এটি ম্যাটার নির্দেশক সেহেতু এটি বলয়ের ম্যাটা অবস্থানে, কোন অবস্থানে বলো? বলয়ের ম্যাটা অবস্থানে। খেয়াল করে দেখো, বলয়ের ম্যাটা অবস্থানে। খেয়াল করে দেখো, বলয়ের ম্যাটা অবস্থানে ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি করে। এখন খেয়াল করে দেখো, এখন যেহেতু 2, 4, 6 আমাদের ইলেকট্রনের ঘনত্ব হ্রাস পেয়ে যাচ্ছে, আর 3, 5 অবস্থানে যেহেতু ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে, তাই আমরা বলতে পারি যে বেনজিন বলয়ের সামগ্রিক ইলেকট্রনের ঘনত্ব হ্রাস পাচ্ছে। খেয়াল করে দেখো, যেহেতু 2, 4, 6 আমাদের ইলেকট্রন ঘনত্ব কমে যাচ্ছে আর শুধুমাত্র 3, 5 এ বাড়তেছে। দেখো এখানে একটা কথা বলতে পারি, যেহেতু 2, 4, 6 নন অবস্থানে, যেহেতু 2, 4, 6 নন অবস্থানে অবস্থানে ইলেকট্রন ঘনত্ব কি পাচ্ছে? হ্রাস পাচ্ছে, মানে নিচের দিকে কমে যাচ্ছে। ওকে, 2, 4, 6 নন অবস্থানে ইলেকট্রন ঘনত্ব কি পাচ্ছে? হ্রাস পাচ্ছে। এবং 3, 5 নন অবস্থানে ইলেকট্রন ডেনসিটি বা ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে। তাই আমরা বলতে পারি সামগ্রিকভাবে, তাই আমরা বলতে পারি, লিখবা, তাই আমরা বলতে পারি সুন্দর করে লিখো, তাই আমরা বলতে পারি সামগ্রিকভাবে আমরা বলতে পারি সামগ্রিকভাবে বেনজিন বলয়ের, তাই আমরা বলতে পারি সামগ্রিকভাবে বেনজিন বলয়ের ইলেকট্রন ঘনত্ব হ্রাস পায়। ফলে এটার কারণে এর কারণে ইলেকট্রোফাইলের আক্রমণ বা আক্রমণ বলতে পারো, বা যুক্ত কঠিন হয়ে দাঁড়ায়। কঠিনটা আমি সুন্দর করে লিখতে পারি না কেন? যুক্ত কঠিন হয়ে দাঁড়ায়। ওকে, কি দাঁড়ায়? কঠিন হয়ে দাঁড়ায়। কেন? এটারও ব্যাখ্যা দিতে পারি আমি। এগুলো আসলে আমি সারা রাত লিখতে পারবো আজকে। যদি এখন রাত 3টা বাজে, আমি সারা রাত লিখতে পারবো। খেয়াল করে দেখো, দাঁড়ায় লিখছি না? আচ্ছা, ফলে ইলেকট্রোফাইলের আক্রমণ যুক্ত কঠিন হয়ে দাঁড়ায়। কেন? কারণ ইলেকট্রোফাইল মানে হচ্ছে, লিখো, কারণ অনেক মজা, কারণ ইলেকট্রোফাইল মানে হচ্ছে ইলেকট্রন লাভার। তুমি এভাবে ইলেকট্রন লাভার লিখবে না, তুমি লিখবে ইলেকট্রোফাইল মানে হচ্ছে ইলেকট্রন আকর্ষী। ইলেকট্রোফাইল মানে হচ্ছে কি? ইলেকট্রন লাভার। ওকে, যার যত, এখানে একটা পয়েন্ট, যার যত কম ইলেকট্রন ঘনত্ব, একটা পয়েন্ট লিখবা, যার যত ইলেকট্রন কম ঘনত্ব তার তত কঠিন হয়ে দাঁড়ায় ইলেকট্রোফাইল দ্বারা প্রতিস্থাপন সংগঠিত করতে। যার যত কম ইলেকট্রন ঘনত্ব তত কঠিন হবে ইলেকট্রোফাইল যুক্ত হতে। এবার লিখতে পারো, যার যত কম ইলেকট্রন ঘনত্ব তত কঠিন হবে, খুব সুন্দর একটা পয়েন্ট, তত কঠিন হবে
ইলেকট্রোফাইল যুক্ত হবে। যার কারণে যখন নাইট্রোবেনজিনের প্রতিস্থাপন ঘটে, অথবা যখন নাইট্রোবেনজিনের সাথে পুনরায় গাঢ় নাইট্রিক অ্যাসিড যুক্ত করা হয়, তখন স্বাভাবিকভাবে আরো একটি নাইট্রোমূলক প্রতিস্থাপন করা কঠিন হয়ে দাঁড়ায়। কারণ স্বাভাবিক, অলরেডি নাইট্রোবেনজিন যখন যুক্ত হয়েছে তখন সেখানে বেনজিন বলে ইলেকট্রন ঘনত্ব হ্রাস পাইছে। তো সেখানে তুমি নাইট্রোমূলক মানে হচ্ছে নাইট্রোমূলকটা হচ্ছে অ্যাকচুয়ালি ইলেকট্রোফাইল, নাইট্রোমূলকটা কি ইলেকট্রোফাইল না, যার কারণে আরো একটি নাইট্রোমূলক, দেখো অলরেডি নাইট্রোবেনজিন হয়েছে, অলরেডি এখানে ইলেকট্রন ঘনত্ব হ্রাস পাইছে, এখানে আরো একটা নাইট্রোমূলক যখন যুক্ত করাবা, কারণ নাইট্রোমূলক মানে হচ্ছে কি সে নিজে হচ্ছে কি করে বেনজিন বল থেকে ইলেকট্রন টেনে নিয়ে বেনজিন বলকে নিষ্ক্রিয় করে তোলে। সো এখানে অলরেডি হচ্ছে কি বেনজিন বল ইলেকট্রন ঘনত্ব হ্রাস পাইছে, আবার যখন নাইট্রোবেনজিন দিয়ে মানে নাইট্রিক অ্যাসিড দিয়ে যখন আবার প্রতিস্থাপন করাচ্ছ তখন আরেকটা নাইট্রোমূলক যে আসবে, বিক্রিয়া কিন্তু হবে কিন্তু সেটা কঠিন হয়ে দাঁড়ায়, তো প্রতিস্থাপন করা কঠিন হয়ে দাঁড়ায়। ওকে, ফলে তাপমাত্রা বাড়িয়ে প্রতিস্থাপন বিক্রিয়া সংঘটিত করাতে হয়। এরপর আরো একটি নাইট্রোমূলক প্রতিস্থাপন করাতে আরো তাপমাত্রা বৃদ্ধি করতে হয়, যার কারণে 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উপনীত করে আমরা 135 ট্রাইনাইট্রোবেনজিন উৎপন্ন করতে পারি। সো বাকিগুলো লিখে দাও, ফলে তাপমাত্রা বাড়িয়ে প্রতিস্থাপন বিক্রিয়া সংঘটিত করতে হয়। এরপরে লিখো যে এখানে আরো একটি নাইট্রোমূলক সংঘটিত করাতে বা আরেকটি নাইট্রোমূলক প্রতিস্থাপন করাতে তাপমাত্রা 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উপনীত করে আমরা 135 ট্রাইনাইট্রোবেনজিন উৎপন্ন করতে পারি। সো আমরা এখান থেকে বলতে পারি সেটা হচ্ছে কি মেইনলি তাপমাত্রা রিজন হচ্ছে কি, যে রিজন হচ্ছে এই জায়গায় যার যত কম ইলেকট্রন ঘনত্ব তত কঠিন হবে ইলেকট্রোফাইল যুক্ত হতে। কারণটা কি কারণ ইলেকট্রোফাইল মানে হচ্ছে ইলেকট্রন লাভার। ওকে, ইলেকট্রোফাইল মানে হচ্ছে কি ইলেকট্রন লাভার। সো মেইনলি কাহিনী হচ্ছে এই জায়গায়, কারণ ইলেকট্রন ঘনত্ব যদি কমে যায় তাহলে ইলেকট্রোফাইল যুক্ত করাতে কি হতে হবে, ব্যাক পেতে হবে। কেন? কারণ ইলেকট্রোফাইল হচ্ছে ইলেকট্রন যদি কমে যায়, মানে ইলেকট্রোফাইলের আকর্ষণ থাকে ইলেকট্রনের প্রতি, ইলেকট্রন যদি কমে যায় তাহলে ইলেকট্রোফাইল আক্রমণ করতে চায় না অথবা যুক্ত হতে চায় না। মনে থাকবে এটা, মনে থাকবে? ওকে, আচ্ছা, ভেরি গুড। সো এখন আমরা চলে যাচ্ছি নেক্সট ক্লাসে। সো বাকিটা ফিনিশিংটা তোমরা দিয়ে দিবা, এভাবে লিখে ফেলবা। সো শেষ। আচ্ছা, সো ভাইয়ারা এবং আপুরা, এখন দেখো আমরা এখন নেক্সট টপিকে চলে যাচ্ছি। টপিকটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে এখন আমরা করব মেইনলি হচ্ছে COOH কিভাবে ম্যাটার নির্দেশক হয়।
সো এগুলো ব্যাখ্যা আমি লিখবো না, এগুলো ব্যাখ্যা তোমরা পারবা। আমি জাস্ট এখন CHH কিভাবে ম্যাটার নির্দেশক হয়। ওকে, আচ্ছা এরপর আবার প্র্যাকটিস করব কোনটা, CHO কিভাবে, মানে এগুলো রেজোনেন্সগুলো আমরা আলোচনা করব। কারণ আমরা অনেক সময় দেখি বইয়ের মধ্যে শুধু নাইট্রোটা আলোচনা করা হয়, এগুলো রেজোনেন্স আলোচনা করা হয় না। এরপর আমি আবার দেখব, বাকি আরেকটা করব স্যার করেন নাকি এটা SW দিব, এই তিনটার মধ্যে কোনটা করতে পারি আমি, যে কোনো দুইটা করবো আশা করি। আচ্ছা ফার্স্ট অফ অল CHH করি, আশা করি সবাই পারবা। 5টা বলয় আঁকো, কারণ বলয় আঁকা ছাড়া রেজোনেন্স বোঝানো যাবে না, আর রেজোনেন্স বোঝানো ছাড়া কখনো আমি ম্যাটার নির্দেশক গ্রুপ বোঝাতে পারবো না। সো ভাইয়েরা এবং আপুরা দেখো এখন, সো এখানে এটা একটু আবার বড় হয়ে গেছে, ছোট হয়ে গেছে মনে হয়, আবার একটু বড় করো। এক দুই তিন চার পাঁচ, ওকে এটা এটা এটা। আচ্ছা আমি একটা কাজ করি, এখন আমি কখন হাত দিব না, হ্যাঁ আমি এভাবে রাখি। সো দেখো খেয়াল করতে, CHH তো কার্বনে 4টা হাত ফিল আপ করাতে হবে। 4টা হাত ফিল আপ হয়েছে, 4টা হাত ফিল আপ হয়েছে। আচ্ছা স্যার অক্সিজেন এইচটাকে এভাবে দেওয়া যায় না? স্যার আপনি ভুল লিখছেন। জি আমি ভুল লিখছি, আমি জানি অক্সিজেনটাকে এভাবে দিতে হয়। এখন ঠিক আছে, দেখা যাচ্ছে এটা, ওকে ওকে। আচ্ছা সো কার্বন 4টা হাত ফিল আপ হয়েছে, অক্সিজেন 2টা হাত ফিল আপ হয়েছে, 1 2 3 4। ওকে, এখন এরা হচ্ছে ম্যাটার নির্দেশক গ্রুপ। কেমনে বুঝছি ম্যাটার নির্দেশক গ্রুপ? কারণটা হচ্ছে যে তাদের কাছে ডাবল বন্ড আছে, ডাবল বন্ড থাকলে তারা ম্যাটার নির্দেশক গ্রুপ। সো ম্যাটার নির্দেশক গ্রুপের কাজটা কি জানো? বলয় থেকে ইলেকট্রন টেনে নেওয়া। সো এখন কি হবে দেখো, এখন কি হবে, এই অক্সিজেনের সাথে শেয়ারকৃত ইলেকট্রন অক্সিজেন নিজের দিকে টেনে নিবে, কার্বনের সাথে অক্সিজেনের শেয়ারকৃত ইলেকট্রন নিজের দিকে টেনে নিবে। কেন জানো? স্থিতিশীল কাঠামো অক্ষুণ্ণ রাখার জন্য। কারণ কার্বনের হাত না হলে 5টা হাত হয়ে যাবে, কার্বনের না হলে 5টা হাত হয়ে যাবে। এখন 4টা হাত আসছে না, খেয়াল করে দেখো। সো এই জায়গায় পজিটিভ চার্জ হয়ে যাবে, শেষ। আচ্ছা এরপরে পজিটিভ চার্জ এই জায়গায় হচ্ছে না, বোঝা গেছে? এখন এই জায়গায় পজিটিভ চার্জ এখন এরকম হচ্ছে, খেয়াল করে দেখো ভাইয়ারা বোন আপনারা খেয়াল করে দেখো। দেখো এটা আগের মতো আছে পজিটিভ চার্জ। আবার এই কে দিয়ে দিবে, কারণ এর হাত মিসিং, এটা আগের মতো আছে। এখানে পজিটিভ চার্জ, ওকে। আবার এইখানে দিয়ে দিবে, সেটা এটা এই দুইটা আগের মতো আছে, শেষ। বলো রেজোনেন্স অনেক কঠিন, রেজোনেন্স অনেক কঠিন বলো। এটা কেমন হয়েছে? কারণ এটা চলে আসছে, এই দুইটা এখানে যখন চলে আসছে, এই দুইটা থেকে একটাই যখন এখানে চলে আসছে, এরপর এটা হয়ে গেছে OH। এখানে OH লিখি, সমস্যা নাই, আমি এটা ভুল ধরার দরকার নেই, তোমরা বাচ্চারা বেশি ভুল ধরো। C অক্সিজেন ডাবল বন্ড HO, ওকে। C অক্সিজেন ডাবল বন্ড OH, ওকে। আচ্ছা এভাবে ধরো। এখন তাহলে আমি একটা কাজ করি, এখন এটাকে আমি এভাবে লিখতে পারি। এখন কাহিনী কি হয়েছে একটু খেয়াল করে দেখো। কাহিনীটা হচ্ছে যে 2 4 এবং 6 নং অবস্থানে, 2 4 এবং 6 নং অবস্থানে ইলেকট্রন ঘনত্ব কি পাইছে? হ্রাস পাইছে। আর 2 4 এবং 6 এর ইলেকট্রন ঘনত্ব হ্রাস পাইছে, আর 3 এবং 5 এ অর্থাৎ এই জায়গায় ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাইছে। সেটা লিখে দিবা। ঠিক সেম ভাবে CHOটা করবা, পারবা? স্যার পারবো না, একটু দেখাই দেন আবার। ওকে আবার দেখাচ্ছি, আবার নাও। যত বেশি করবা তত বেশি ভালো লাগবে। 1 2 3 4 5, 1 2 3 4 5, তাই না? আচ্ছা খেয়াল করে দেখো। সো এখানে CHO না, CHO তো হচ্ছে এরকম করে লিখবা, হয়েছে না? 4টা হাত ফিল হয়ে গেছে না? 1 2 3 4, ডান হাত দিয়ে লিখো এটা। এখন কী হবে দেখো, নর্মালি এখন যে কাজটা হবে, আচ্ছা আমি ফার্স্ট এগুলো লিখে ফেলবো, ওকে। আচ্ছা দেখো নর্মালি এই যে
এখান থেকে সে হাতটা নিবে, সো ডাবল বন্ড হয়ে গেছে, এটা এটা, আর এটা আর নাই, এটা আর নাই এখন, সো এটা পজিটিভ চার্জ হয়ে গেছে। ওকে, শেষ না? পজিটিভ চার্জ এখানে, পজিটিভ চার্জকে কেন, এগুলো রিজন আমি বলছিলাম, আবার বলবো? বারবার তো বলার দরকার নেই, বোর ফিল করবা। রিজন আমি বলছিলাম না ক্লাসে? আচ্ছা, সো বারবার বলার দরকার নেই। সো ডাবল বন্ড যখন এখানে হবে, তখন এটা এখানে যখন আসবে, এটা এখানে, এটা এখানে, এখানে এখানে, শেষ শেষ, একদম ইজি। পরীক্ষায় জাস্ট এটার জন্য কয় নাম্বার পাবা জানো? 4 নাম্বার। বিলিভ করবা না, পরীক্ষা এটার জন্য কয় নাম্বার পাবা? 4 নাম্বার পাবা। সি ডাবল বন্ড, ডাবল বন্ড দিতে পারবে না এখন, কারণ ডাবল বন্ড দেওয়া যাবে না, কার্বনের হাত 5টা হয়ে যাবে। কার্বন হাত কয়টা হয়ে যাবে? 5টা হয়ে যাবে। এক 2 3 4, কার্বন হাত কয়টা হয়ে যাবে? 5টা হয়ে যাবে। শেষ। মিলে কি হবে দেখো, সি ডাবল এইচ না? আচ্ছা আমি এটা একসাথে দিয়ে বলছি, এটা দিতে হবে এরকম করে। শেষ। আশা করি আমি বুঝাতে পারছি। ওকে, এখন সিএনটা সবাই পারবা নাকি একটু দেখো, সিএনটা সবাই পারবা? ওকে, সিএনটা নাকি সিএনটা করে দিব? স্যার ওইটাও করে দেন, সবগুলো করে দেন, একেবারে সবগুলো করে দিলে বেটার হয়, তাই না? স্যার সিএনটাও করে দেন, আবার বলয় অঙ্কন করো। 1 2 3 4 4 4 এখন হবে 4টা 5টা, কয়টা টোটাল? 5টা গেল। সো সিএন না, সিএন মানে হচ্ছে এরকম, সি ট্রিপল বন্ড এন, এরকম। ওকে, আচ্ছা। সো যখন এটা এরকম হবে, এটা এরকম হবে, এটা এরকম হবে, সো সে কি করে, সে বলয় থেকে ইলেকট্রন নিয়ে নেয় সি। ওকে, আচ্ছা এই জায়গায় এখন কি হবে খেয়াল করে দেখো, সেটা হচ্ছে যে এখানে হাতগুলো ফিল আপ করার জন্য ডাবল বন্ড এভাবে দিতে হবে। ওকে, হাতগুলো ফিল আপ করার জন্য এভাবে দিতে হবে। ওকে, সো এখন খেয়াল করে দেখো, ডাবল বন্ড আমি ডাবল বন্ড দিছি, নাইট্রোজেন তো হচ্ছে কি হয় নর্মালি, কার্বন এবং নাইট্রোজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি বলো? কার্বন এবং নাইট্রোজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি, কার্বন হচ্ছে 2.5, নাইট্রোজেন কত? 3.0। সো সেই ক্ষেত্রে নাইট্রোজেনের বেশি, সো নাইট্রোজেন হবে মাইনাস, কার্বন হবে আংশিক প্লাস। নাইট্রোজেন হবে মাইনাস, কার্বন হবে কি আংশিক প্লাস। ওকে, এভাবে সবগুলো এভাবে চলতে থাকবে, নাইট্রোজেন প্লাস মাইনাস, আবার বলবো নাইট্রোজেন মাইনাস প্লাস মাইনাস, নাইট্রোজেন প্লাস মাইনাস, এভাবে করে চলতে থাকবে। সরি আমি কি বেশি দিয়ে দিছি? ফ্লোতে আসলে বেশি দিয়ে দিই কেমন? আচ্ছা খেয়াল করে দেখো এখন, তো এটা পজিটিভ চার্জ যখন চলে গেছে, ওকে, সো এখন এটা এখানে আসবে, তখন এটা পজিটিভ চার্জ হয়ে যাবে। ওকে, এটা এখানে আসবে, এটা এরকম হয়ে যাবে, এই জায়গায় পজিটিভ চার্জ হবে। আচ্ছা এরপরে এটা এখানে আসবে, ডাবল বন্ড এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়, তো সব মিলে আবার আগের মতো হবে সি ট্রিপল বন্ড এন। ওকে, আচ্ছা এখন ঠিক হয়েছে না? সো মিলে হচ্ছে এরকম। সো এন্ড অফ দ্য রেজোনেন্স। আশা করি তোমাদের সবার রেজোনেন্সটা সহজ লাগছে, আর কিছু কথা বলে শেষ করে দিব। এটাকে বলা হয় মেইনলি হচ্ছে সায়ানোবেনজিন, বেনজোইক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড, বেনজালডিহাইড। সরি এটা সরি এটা মিস্টেক হয়েছে, এটা সিএইচও হবে, সিএইচও। ওকে সরি এর জন্য সিএইচও সি ডাবল এইচ। ওকে সিএইচও সি ডাবল এইচ, সিএইচও পারফেক্ট। আচ্ছা সো আমাদের ক্লাস এখানে শেষ। এখন আমি কিছু তোমাদের কথা বলবো। রেজোনেন্স থেকে তুমি পরীক্ষায় প্রশ্ন আসলে কিভাবে বুঝবা?
তুমি বুঝতে হবে এরকম যে কোনটি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া অধিক সক্রিয়। যদি এই টাইপের যদি প্রশ্ন আসে তাহলে ধরে নিতে হবে রেজোন্যান্স থেকে প্রশ্ন আসছে। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কোনটি অধিক সক্রিয়, অথবা যদি পরীক্ষা প্রশ্ন আসে যে বেনজিনের মধ্যে যে মূলকটি থাকে সেই মূলকটার প্রভাব কি বিস্তার করে। মানে বেনজিনের মধ্যে একটা মূলক আছে, ধরো NH2 মূলক আছে, তো বেনজিনের উপরে যে মূলকটি রয়েছে সেই মূলকটির কি প্রভাব রয়েছে বর্ণালীর উপরে, ব্যাখ্যা করো। এটাও রেজোন্যান্স। অর্থাৎ বেনজিনের উপরে কোনো মূলক নিয়ে যদি কথা বলে, আর একটা যদি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কোনটি অধিক সক্রিয় বা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দিচ্ছে কিনা, এই টাইপের যদি পরীক্ষায় প্রশ্ন আসে তো ধরে নিতে হবে তোমার কি রেজোন্যান্স থেকে পরীক্ষায় প্রশ্ন এসেছে। সো আমাদের নেক্সট ক্লাস হচ্ছে কি, আমরা চলে যাব হ্যালোজেন অ্যালকেনের রাসায়নিক বিক্রিয়া, খুবই ইন্টারেস্টিং। অর্থাৎ লেকচার নাম্বার 35 এ চলে যাব। 35 থেকে কেউ বোর ফিল করবো না, এটা আমি তোমাকে নিশ্চিত করে বলতে পারি। 35 আমি বোর ফিল করাবো না, মানে 35 অনওয়ার্ডস থেকে, অর্থাৎ 35 এর পর থেকে কেউ বোর ফিল হবে না ইনশাল্লাহ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমার জন্য দোয়া করবা।